জীবনে ইংলিশটাকে নিয়ে আসেন। আমি মনে করি যে এটা এখনই বলে রাখা ভালো যে খুব ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, কাজেই এইটার স্কিল বাড়াতে খুব বেশি প্রয়োজন নাই। যদি আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে যদি কিছুটা ইয়েটা চালু করে রাখেন, আপনারা অনেকেই বাংলাদেশে আমি অনেকেই দেখেছি যে অনেকে হিন্দিতে কথা বলতে পারে। আমি নাটক দেখে দেখি, তো নাটক দেখে দেখে যদি হিন্দিতে কথা বলা যায় তাহলে ইংলিশ সিনেমা দেখে কেন ইংলিশে বলা যাবে না। লিসেনিংয়ে আমি বললাম যে যদি সিনেমাগুলো দেখেন, ইংলিশ খবর দেখেন, ইংলিশ খেলা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, লিসেনিং ডেভেলপ হবে। রিডিং ডেভেলপ হবে। আপনি যদি পেপার নিয়মিত হয়তো ডেলি স্টাফ আপনার একটা পেপার বাসায় রাখেন প্রতিদিন, অন্য পেপার তো পড়তেই হয়, ওইটাই পড়লেন, একটু দেখে দেখে বুঝে বুঝে পড়লেন, এটা ডেভেলপ হয়ে যাবে। এ কাজে আমি বলছি যে একটু যদি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্রোগ্রাম হলো কিন্তু এক্সপ্রেস। আমি এটা বলছি অনেক দিক থেকে বেস্ট, সময় কম লাগে, ঝামেলা কম, খরচ কম, সময় বুঝতে সহজ। কাজেই এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কখন কি হচ্ছে না হচ্ছে। তো ওই জন্য আমি বলছি যে এটা ইয়েটা রাখেন। যেমন অন্যগুলো যেটা আছে CLB 8টা মোটামুটি 6.5 করে সবগুলোতে, IELTS যদি 6.5 আসে, রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং এ যদি আপনার 7.5 আসে তাহলে CLB 8। আর CLB 7 আমি যেটা বলেছি যেটা সেটা নিচে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এক্সপ্রেস দিতে, অন্য প্রোগ্রামে করতে পারবেন কিন্তু এটাতে পারবেন না। সেটা হলো সবগুলোতে 6। এখানে আর লিসেনিং এর জন্য আলাদা কিছু নাই, সবগুলোর জন্য 6 হলে CLB 7। এখানে আরেকটা জিনিস আছে যে সেটা হলো যে আমি বলছিলাম যে যারা ফ্রেঞ্চ জানে, ফ্রেঞ্চের জন্য কিছু পয়েন্ট আছে এডিশনাল। যারা সিঙ্গেল তাদের জন্য 24 পয়েন্ট এবং যারা ম্যারিড তাদের জন্য 22 পয়েন্ট আছে, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কাজে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যদি যারা ফ্রেঞ্চ জানে তারা এডিশনাল কিছু পয়েন্ট এখানে আর্ন করতে পারে। এবং সেক্ষেত্রে ধরেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যারা ওই যে বললাম CLB লেভেল 9 এর জন্য 6, CLB লেভেল 7 ও 8 এর জন্য 3 করে প্রতিটা সাবজেক্ট আছে, এবং CLB লেভেল 5 ও 6 হলো 1 করে। এটা আমার খুব বেশি যাবো না, যদি ফ্রেঞ্চ কেউ বেশি জানেন, মোটামুটি অনেক এক্সপার্ট থাকেন, তাহলে একসময় আমাদের কাছে এসে আমি আরো ব্যাখ্যা করে দিতে পারবো। মোটামুটি এটা হলো আপনার ল্যাঙ্গুয়েজটা গেল। এখন ইয়েটা হলো যে আমরা 3টা শেষ করে ফেললাম, বয়স, এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ। এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু পাইনি, কানাডার এক্সপিরিয়েন্সটা আমাদের যেহেতু নাই, কাজে আমরা এটা রিপোর্টে আলোচনা করি নাই। আমরা যেটা এক্সপিরিয়েন্স যেটা আছে বাংলাদেশের সেটা নিয়ে আমরা ওই ট্রান্সফারেবিলিটিতে আসবে সেটা আমরা আলাপ করবো। আমরা এইখানে একটু আলাপ করে নিই, যেটা হলো যে স্পাউসের যেটা আছে, হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো, আমি একটু এটা বলি যে এখানে দুই ধরনের কিছু নাই, কারণ স্পাউস টু স্পাউসিং, তার মানে যার স্পাউস আছে সে তো অবশ্যই ম্যারিড। আমি সিঙ্গেল আর ইয়ার জন্য কিছু নাই, ঠিক আছে? কাজেই এখানে ওই জন্য ওটা নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে উইথ স্পাউসের বা এটার ব্যাপারে, এটা আসলে সবার জন্য উইথ স্পাউসেরই ফ্যাক্টর। এখানে যেটা আছে যে আপনার এডুকেশন আমরা বলছি যে এটা সোজা 10 পয়েন্ট, তো যারা মাস্টার ডিগ্রি আছে, আর যারা ডক্টরেট ডিগ্রি আছে তারাও 10 পয়েন্ট, যারা মাস্টার ডিগ্রি আছে তারাও 10 পয়েন্ট, এবং যারা ব্যাচেলার ডিগ্রি আছে তারা 8 পয়েন্ট, যারা ব্যাচেলার ডিগ্রি নাই কিন্তু ডিপ্লোমা আছে 2 বছরের তারা 7 পয়েন্ট পাবেন। আর 1 বছরের যাদের হয়তো ইন্টারমিডিয়েট পড়ে আছে, 1 বছরের কোনো সার্টিফিকেট কোর্স টোর্সও করা আছে, তারাও আপনার 6 পয়েন্ট পাবেন। আর যদি শুধু ইন্টারমিডিয়েট হয় তাহলে 2 পয়েন্ট আসবে। ঠিক আছে, ওদের স্পাউসের IELTS এর স্কোরটা যেটা সেটা হলো যে খুব যেটা CLB 9 যেটা বললাম, লিসেনিং এ 8 আর অন্যগুলোতে 7, সেখানে সবগুলোতে যেটা থাকবে সেটা 5 করে আসবে, 7 এবং 8 এর জন্য 3 করে এবং এর জন্য 1 করে। কারণ ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেহেতু নাই, কাজে আমি ওটা গেলাম না। ট্রান্সফারেবল ফ্যাক্টর একটু আগে বলেছিলাম যে 25, 25, 50, সেইখানে 50-এর ভিতরে এখানে দুটো সাইড আছে। এডুকেশনের ক্ষেত্রে আমি আগে বলেছি যদি মাস্টার ডিগ্রি থাকে এবং তার সঙ্গে যদি আপনার যদি CLB 9 থাকে তাহলে সেখানে 50, আর যদি CLB লেভেল 9 না থাকে তাহলে 25। খুব সিম্পল। আবার CLB লেভেল 9 আছে কিন্তু 3 বছর এক্সপিরিয়েন্স নেই। আমি সরি আগে বলে 50 বলতে 3 বছর এক্সপিরিয়েন্স প্লাস আপনার CLB লেভেল 9। কিন্তু যাদের 3 বছর নাই, 1 বা 2 বছরের আছে এক্সপিরিয়েন্স, তারা পাবে 25 পয়েন্ট পাবে উইথ CLB লেভেল 9, আর না থাকলে 13 পয়েন্ট পাবে 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি এডুকেশনটা আমরা বলছিলাম। এডুকেশনের ক্ষেত্রে ওইটা একই রকম, ব্যাচেলার বা পোস্ট সেকেন্ডারি এডুকেশন যদি থাকে তাহলে আপনার 13 এবং 25 এটা হলো। ঠিক
আছে 50 এবং 25 আপনার যদি মাস্টার ডিগ্রি হয়, আর এটা যদি না হয় তাহলে আপনার 13 এবং 25 এই হলো পার্থক্য। আর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা একটু আগে ভিতরে বলে ফেলেছিলাম, কিন্তু আমি এটা একটু আবার রিপিট করি। 3 বছরের যদি এক্সপিরিয়েন্স হয় আপনার এবং তার সাথে যদি সিএলপি লেভেল 9 থাকে তাহলে আপনার 50, এবং 3 বছরের নিচে যদি হয় তাহলে আপনি সেখানে আসবে 25 উইথ সিএলপি লেভেল 9। আর যদি সিএলপি লেভেল 9 না থাকে তাহলে সেটা 3 বছর থাকলে হবে 25, 3 বছরের নিচে যদি 1 বা 2 বছর হয় তাহলে সেখানে আসবে 13। যেহেতু কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি আশা করছি কারোরই নাই, কাজে আমি সেটা যাচ্ছি না। এখানে এডিশনাল পয়েন্ট আছে, এডিশনাল 50 পয়েন্ট আছে। যদি আপনি ধরেন যে মানে কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা বাংলাদেশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য আলাদা পয়েন্ট আছে, ওখানে 50 এবং 25 টাকা আছে। এখানে অন্য যেগুলো পয়েন্ট আমরা আলোচনা প্রথমে বলেছিলাম, এডিশনাল 600 পয়েন্ট আছে, যেটা আমরা কথা বলছিলাম না, ওইটা আমি আগে একবার বলে দিচ্ছি। তারপরে আমি একটু বলি যে যদি আপনি কোনো নমিনেশন পান, আমরা আমাদের অনেক ক্লায়েন্ট পেয়েছে, এখানে আছেও আমাদের, আমি একজন ক্লায়েন্টকে দেখছিও যে সেখানে আছে, তার এডিশনাল 600 পয়েন্ট সে পাইছে। আমি তাকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে রিকোয়েস্ট করবো যে তাদের অল্প সংক্ষেপে 2-4 মিনিটে যদি কিছু একটা বলে যায় যে নমিনেশনের ব্যাপারগুলোতে, তাহলে হতে পারে। আরও আমি কয়েকজনকে আসতে বলেছি, যদি আসতে পারে তাহলে তো আপনাদের একটু শেয়ার করবো। সেখানে 600 পয়েন্ট অ্যাড হবে, এবং 600 পয়েন্ট অ্যাড হওয়া মানে বলছেন যে এখনই অ্যাড হবে, সঙ্গে সঙ্গে আইটিআই চলে আসবে, কারণ এই একটাই যথেষ্ট, কোনো কিছু লাগবে না। এখানে যদি অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট বলতে চাকরি যদি কেউ অফার ইনভেস্ট করে টাকা থেকে, যদি নর্মাল অফিসার লেভেল পর্যন্ত হয় সেখানে 50 পয়েন্ট। যদি খুব সিনিয়র ম্যানেজার, একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বা এমডি, জিএম এই ধরনের যদি কিছু হয় তাহলে সেখানে 200 পয়েন্ট অ্যাড হবে। আর কানাডা যদি এডুকেশন যদি নিয়ে থাকেন, পোস্ট সেকেন্ডারি এডুকেশন 3 বছর পর্যন্ত, 3 বছর বা তার থেকে বেশি, সেখানে 50 পয়েন্ট 30 পয়েন্ট আসবে। আর 1 বছর বা 2 বছরে সেখানে আমরা 15 পয়েন্ট আসবে। এগুলো মূল। আমি একটা গ্রাফ আপনাদের দেখাতে চাচ্ছিলাম। এই গ্রাফটা একটু আপনি একটু যদি বোঝেন, এক্সপ্রেসেন্টিভ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি পয়েন্টের বিষয়টাতে। সেটা হলো যে আমরা গত এখানে 2015 সালে এসছে এক্সপ্রেসেন্টিভ প্রোগ্রামটা, কিন্তু 2015-16-তে কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট অনেক হতাশার মধ্যে ছিল। কারণ আমরা দেখতে পেয়েছি যে তারা আইটিএ পাঠাচ্ছিল যাদেরকে, তাদের পয়েন্ট, রিকোয়ার্ড পয়েন্ট অনেক বেশি, প্রায় 500 কাছাকাছি, 450, 451 মিনিমাম ছিল। যার জন্য অনেকের ভিতরে একটা হতাশা কাজ করছিল যে এটাতে কি একটা মানে অনেকের জন্য, আমাদের জন্য সম্ভব না। 480-90 অনেক ক্লায়েন্ট আছে যারা ইংলিশ মিডিয়াম করেছিল, যাদের আইএলটিএস ইংলিশ অনেক ভালো, বয়স 30-এর মধ্যে, অনেকেই হয়তো 490-495 অনেকেই এসছেন, তারা আমাদের এখান থেকে অনেকে নিয়ে গিয়েছে। কিন্তু সাধারণ যারা মোটামুটি এভারেজে যারা, তাদের জন্য তো একটা বিরাট সমস্যা। আমরা এটা নিয়ে আমরা নিজেরাও একটু জড়িত ছিলাম না, তা যা হোক, ফর্চুনেটলি গত বছরে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কানাডিয়ান। আপনারা জানেন যে জাস্টিন ট্রুডো, যার ফাদার পিএরএ ট্রুডো ছিল, একসময় বাংলাদেশে এসেছিলেন ছোটবেলায় জাস্টিন ট্রুডো তার ফাদারের সাথে। পিএরএ ট্রুডো, এই জাস্টিন ট্রুডো, ওনারা মূলত ইমিগ্রেশন ফ্রেন্ডলি এই মেন গভর্নমেন্ট আসার পরে তারা জিনিসটা কিছুটা উদ্ভাবন করেছেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন কিভাবে এই প্রোগ্রামগুলোকে সহজ করা যায়। এখন এই প্রোগ্রাম সহজ করার জন্য তারা কতগুলি স্টেপ নিয়েছে। আপনারা একটু আগে যেটা দেখছিলেন, আমি একটু ব্যাখ্যা দিতে চাই। এইখানে আপনি দেখেন যে 250 পয়েন্ট, এই যে যেটা ছিল অ্যারেঞ্জ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এইটাতে আগে 600 পয়েন্ট ছিল। এই 600 পয়েন্ট হতে যেটা সমস্যাটা হচ্ছিল যে যারা ধরেন কানাডাতে অলরেডি আছে, অনেক ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েছে অনেক আগে আশপাশের দেশ থেকে, বা অনেকে আছে যে যারা হয়তো পড়াশোনার জন্য গিয়েছে, তাদের পক্ষে তো চাকরি জোগাড় করা খুব সহজ। জোগাড় করে তো ধরেন খুব সহজেই 600 পয়েন্ট পেয়ে যাচ্ছিল। তার ফলে হচ্ছে কি যে যাদের এই ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই বা জব অফার নেই, তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল বিভিন্ন ইয়েগুলো। আমরা পরে যেটা গভর্নমেন্ট যেটা করলো, সেটা হলো যে তারা এইখানে ওই পয়েন্টটা কমিয়ে দিল 50, অধিকাংশ 50, কারণ সিনিয়র পজিশনে তো জব অফার পাওয়া সহজ না। সেখানে এই যে 50, এই 50 পয়েন্ট দিয়ে দেখা গেছে যে কানাডাতে যারা নর্মাল যারা ওয়ার্কার হিসাবে গেছে, তাদের সবার যোগ্যতা কিন্তু আপনাদের মতো অনেকের মতোই না।
কারণ তাদের আইটিএস বা ইংলিশের সমস্যা আছে, এডুকেশন সমস্যা আছে, বিভিন্ন ইয়েতে আছে, কাজে তাদের অন্য দিক থেকে 50 পয়েন্ট আপনি ওভারকাম করতেই পারেন, যেকেই পারে। এইটা একটা বড় সাইড হয়েছে যে পয়েন্ট নামাবে। এবং আরেকটা জিনিস সেটা হলো যে এই গভর্নমেন্ট এসে খুব দ্রুত যে যতগুলো ইনভাইটেশন আছে ইনভাইটেশনের সংখ্যা বাড়িয়ে দিল, একটা হিউজ সংখ্যা আমরা পছন্দ করি। সেটা হলো যে ধরেন আমরা আগে হয়তো মাসে আসতে হয়তো 1000, 1500 ম্যাক্সিমাম, এখন সেখানে 5000, 6000 অনেকেই আসছে। আপনি যদি এখানে দেখেন এই জায়গা, আপনি প্রথমে দেখেন যে এইটা পয়েন্ট কীভাবে কমছে গত কয়েক মাসে। আমরা এখনো যে প্রতি মাসে যখন ড্র হচ্ছে আমরা দেখছি যে এটা একটা ডাউনওয়ার্ড ইয়েতে আছে। যেখানে ছিল ধরেন আপনি যদি দেখেন যে 16 ডিসেম্বর 2016, 30 নভেম্বর 2016-তে 786 পয়েন্ট ছিল রিকোয়ার্ড পয়েন্ট। সেখানে আইটি এসছে 16 ডিসেম্বর 2016-তে 497, 22 ডিসেম্বর আসছে 475, 4 জানুয়ারি এই বছর এটা চলে আসছে 468, 11 জানুয়ারি 459, আপনার 25 জানুয়ারি 453, 8 ফেব্রুয়ারি গত মাসে 447, 22 ফেব্রুয়ারি 441, এই জাস্ট 1 মার্চ এই মাসে 434। আপনি বুঝতে পারছেন যে পয়েন্টটা কীভাবে ডাউনলোড হচ্ছে। কাজেই এটা একটা অনেক সুখবর। আমরা আশা করছি যে আমরা খুব শর্ট টাইমের মধ্যে দেখবো যারা 400 নিচে নেমে যাবে পয়েন্টটা, এবং 400 নিচে নেমে গেলে আমি মনে করি বাংলাদেশের প্রচুর সংখ্যক ক্লায়েন্ট যারা এই এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে করতে পারবে। কারণ আমাদের কতগুলো সাইডে এমনিতেই ভালো এক্সপিরিয়েন্স এবং এডুকেশন আমাদের অনেক ভালো, আইটিএসে মোটামুটি ভালো হলে আমরা মোটামুটি 400 কাছাকাছি পয়েন্ট নিয়ে আসতে পারবো। কিন্তু একটু আগে যেটা বললাম যে ইনভাইটেশনের সংখ্যা বাড়িয়েছে, আপনি নিজেও দেখেন যে কীভাবে সংখ্যাটা বাড়ছে। আপনি দেখেন 30 নভেম্বরে মাত্র 559 জন ইনভাইটেশন বাড়িয়েছে এডুকেশন মানে অ্যাপ্লাই করার জন্য। সেটা 16 ডিসেম্বরে এসে 1934, 22 ডিসেম্বরে এসে 2878, 14 ডিসেম্বর 1902, 11 জানুয়ারিতে এসে 14 জানুয়ারিতে 1902, 11 জানুয়ারি এসে 3334, 25 জানুয়ারি এসে 3508, 8 ফেব্রুয়ারি এসে 3664, 22 ফেব্রুয়ারি এসে 3611, এবং এই 1 মার্চে এসে 3844। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বাড়ছে। তার মানে হলো যে যখনই আপনারা খুবই কমন একটা থিওরি যে যদি সাপ্লাই বাড়ে তাহলে দাম কমে যায়। ঠিক আছে, এখানে খুবই সম্ভব যে আপনি যদি সাপ্লাই বাড়ছে তাহলে সংখ্যা বাড়ছে, তাহলে অটোমেটিক্যালি আপনার যে রিকোয়ার্ড প্রাইসটা কমে যাবে। কাজেই আমি মনে করি যে এটা একটা ডেফিনেটলি অনেক ইয়ে আসছে, আপনার মানে সবার জন্য একটা পদ্ধতি আসছে এই এক্সপ্রেস এন্ট্রি ইয়েটা। আমরা এরপরে আমরা একটু সংক্ষেপে আলোচনা করবো। আমার বাইরেও অনেক বসে আছে, ওকে কিছু দেবো, আমি আবার আসবো, আমরা অনেক সময় ওভারল্যাপিং করবো বিভিন্ন বিষয়ে, প্রশ্ন উত্তর হয়তো দুজনে মিলিয়ে দেবো। কিন্তু অন্য অন্য প্রোগ্রামগুলো যাওয়ার আগে আমি কিছুটা ইয়েটা জেনে যাই, যে এক্সপ্রেস এন্ট্রি আমি আলাপ করেছি, এক্সপ্রেস এন্ট্রির সঙ্গে রিলেটেড যেটা কমিশন প্রোগ্রাম আমি সেইটা একটু টাচ আপ করে যাই, তারপরে আমি ওকে এখানে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটা আসলে সহজ না। আমি বুঝছি যেটা অনেক জিনিসটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, কাজে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে আপনারা হয়তো কিছুটা হয়তো অনুধাবন করেছেন, কিন্তু আমি বলছি যে যাদের বয়স মোটামুটিভাবে 40 নিচে তারা অবশ্যই চাকরিজীবী, মিনিমাম 3 বছরের জব করেছেন এবং এডুকেশন আছে, ব্যাচেলর মাস্টার্স, এবং আইটিএস মডারেট লেভেল আর মডারেট আইটিএস আছে, তাদের জন্য অনেক ভালো প্রোগ্রাম এটা। আমি মনে করি যে আপনাদের উচিত হবে সেই প্রোগ্রামে নজর দেওয়া। এটার সঙ্গে কিছু আছে, আমি কিছু প্রভিন্সিয়াল কিছু প্রোগ্রামের কথা বলছি যেটা এক্সপ্রেস এন্ট্রির সঙ্গে রিলেটেড। অর্থাৎ এই প্রভিন্সগুলো ঠিক করেছে যে তারা নমিনেশন দেবে, যদি তারা নিজেরা আলাদা করে এই প্রোগ্রামগুলো না দিয়ে তারা বলছে যে এক্সপ্রেস এন্ট্রিতে যারা আছে, যাদের ফাইল আছে, তাদের ওখান থেকে তারা সিলেকশনটা দেবে, অথবা ফাইল থাকলে তাদের কাছে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ দুটো সাইড, একটা হলো যে কিছু কিছু ওন্টারিও একটা প্রভিন্স আছে, আমি একটু সংক্ষেপে বলি। ওন্টারিও মানে টরন্টো যে মেন সিটি, এই ওন্টারিওতে যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে খুব সিম্পলি যে যদি আপনার পয়েন্ট যদি ওখানে 400 উপরে থাকে, ওরা ওদের যদি ডিমান্ডে যদি থাকে ওরা আপনাকে ইনভাইট করবে। এটা হলো ওরা আপনাকে পিচ নোটিফিকেশন দেবে, আপনি তখন অ্যাপ্লাই করবেন, আপনার যদি সব কাগজ ঠিক থাকে ওরা আপনাকে নোটিফিকেশন দেবে। নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনার 600 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, এবং যে মধ্যে 600 পয়েন্ট অ্যাড হয়ে গেল তখন আপনার
আপনার ইনভাইটেশন চলে আসবে। কারণ 600 প্লাস আমরা দেখছি 434 যেখানে আপনার ইনভাইটেশন আসতেছে, তার মানে 600 আসলে যদি 600 মানে আপনার ডেফিনেটলি এটা 700-800 পয়েন্ট চলে যাবে। তেমনি অন্যান্যটা এরকম যেটা সহজ দেখলেন এরকম একই রকম প্রোগ্রাম, কিন্তু এটা সেপারেট অ্যাপ্লাই করতে হয়। সেটা একটা আছে সাসকাচুয়ান এক্সপ্রেস এন্ট্রি, আর একটা আছে হলো যে আপনার নোভা স্কোশিয়া এক্সপ্রেস এন্ট্রি। এগুলোতে আপনার যদি পুলে থাকে তাহলে আপনি আমাদের অ্যাপ্লাই করলেন, আপনার পুলে আছেন, আপনি বলেন আমি এই আপনার প্রোফাইল নাম্বারটা এগুলো ওখানে দিলেন, কিন্তু তারা যখন ওপেন করবে আপনি তখন আপনার অ্যাপ্লিকেশন ফাইলটা পাঠালেন এবং সেখানে কতগুলো খুব আছে। আমি বলেছি সাসকাচুয়ান অনেক লিবারেল আছে। আমরা যখন সাসকাচুয়ান অকুপেশন ডিমান্ডেতে যাবো সেটা দেখলে আপনি বুঝলেন ওখানে ডিটেলসটা বলা আছে। আমি দুটো তখনই মূলত নিয়ে আসবো ওই পয়েন্ট সিস্টেমগুলো, কিন্তু এখানে যেটা আমি খুব সংক্ষেপে বলি যে আপনার যেহেতু এক্সপ্রেসিটি থাকতে হচ্ছে কাজে আপনাকে আইটিসি 6 লাগছে, কিন্তু অকুপেশন ইন ডিমান্ড যখন সাসকাচুয়ানে যাচ্ছে তখন সেটা 6 লাগছে না, তখন সেখানে আপনার হয়তো 4.5-5 এরকম বা 5.5 এইরকম আইটিসি সাথে অ্যাপ্লাই করতে পারছেন এবং বয়স বেশি হলে সমস্যা না। কিন্তু এইটাতে আপনাকে অবশ্যই এক্সপ্রেসিটিতে যেতে থাকতে হচ্ছে কাজে এই ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হচ্ছে। এখানে যেটা আছে এখানে 4টা মূলত ফ্যাক্টর, আপনার বয়স, এডুকেশন, এক্সপিরিয়েন্স, আইটিসি স্কোর এবং আরেকটা ফ্যাক্টর আছে সেটা হলো যে যদি কোনো সাসকাচুয়ান কোনো রিলেটিভ থাকে। এখন বিষয়টা হলো যে এখানে বয়সের ব্যাপারে অনেকটা এর মতোই আপনার ধরেন যে আপনার যে পয়েন্টটা আছে ওখানে আপনার বয়সটা যদি 35 বছর পর্যন্ত বয়স হয় আপনার যেটা ইয়েতে আছে ফেডারেল প্রোগ্রামটাতে আছে সেখানে আপনি ফুল 12 পয়েন্ট পাবেন। আপনি যদি 45 বছর মতো পয়েন্ট হয় 35 থেকে 45 পর্যন্ত আপনি ওখানে 10 পয়েন্ট পাবেন এবং 45 থেকে 50 পর্যন্ত 8 পয়েন্ট পাবেন। কারণ এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে মানে যাদের বয়স বেশি তাদের জন্য। এখানে আরেকটা জিনিস হলো যে আপনার এখানে একটা জিনিস মেনটেন করবে, এখানে একটা অকুপেশন ডিমান্ড লিস্ট দেয় কাজে আপনার এক্সপিরিয়েন্সের সাথে সেই ডিমান্ড লিস্টটা ম্যাচ করতে হবে। আইটিএস এর ব্যাপারে যেটা আছে আইটিএস এর ক্ষেত্রেও এখানে হয়তো পরে আপনি দেখতে পাবেন যে খুব অল্পতেই আপনার ফুল পয়েন্ট পাবেন এখানে ইয়েটাতে যেটা আসবে। আপনার ধরেন যে যদি আপনার 5 আইটিএস আছে সেখানে ধরেন এখানে ম্যাক্সিমাম পয়েন্ট 20, আপনি যদি আইটিএস এর লেভেল 7 থাকে তাহলে আপনার এখানে 20 পয়েন্ট চলে আসবে। আপনার যদি 6 থাকে তাহলে আপনার এখানে 18 পয়েন্ট চলে আসবে। আপনার যদি 5.5 থাকে তাহলে আপনার ইয়েতে চলে আসবে, আপনার 16 পয়েন্ট চলে আসবে এবং 14 পয়েন্ট আসবে আপনার যদি 4.5 বা 5 থাকে। বিষয়টা হলো যে এখানে লেভেলটা মিনিমামটা একটু ধরে করতে হবে। এখানে অকুপেশন ডিমান্ডের কথাটা বললাম যে কিন্তু এক্সপ্রেসিটিতে আপনার সুযোগটা পাবেন না, ডেফিনেটলি আপনাকে সহায় করে থাকতে হবে। আমি একসাথে দুটো যেহেতু একই রকম প্রোগ্রামের জন্য দুটো একবার একটু বলে দিলাম। আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে পয়েন্ট ভ্যারি করে। আমাদের ইয়েটাতে যাদের লম্বা এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ 10 বছর এক্সপিরিয়েন্স আছে তারা ফুল পয়েন্ট পাবে। এখনকার থেকে ব্যাকের 5 বছর প্রতি বছরের জন্য 2 করে আপনি 10 পয়েন্ট, আর তার 5 বছর আগে 5 বছর পর্যন্ত 1 করে 5 পয়েন্ট অর্থাৎ 15 পয়েন্ট আপনার ফুল পয়েন্ট পাবেন। এখানে এই এক্সপিরিয়েন্সটা খুব কাজে লাগে, কারণ আউট অফ 100 আপনাকে 60 পাস মার্ক পেতে হবে। 60-র মধ্যে আপনার ধরেন যে যেটা বড় সমস্যাটা হলো যে 20 পয়েন্ট বা 30 পয়েন্ট অ্যাডাপ্টিভিটি যেটা আপনার নাই, এখানে 20 পয়েন্ট আছে ধরেন যে আপনার আত্মীয় থাকে তাহলে আপনি 20 পয়েন্ট পাবেন সাসকাচুয়ানে। তো ওইটা ধরুন অনেকেরই হয়তো থাকবে, আর যদি সাসকাচুয়ানে পড়াশোনা করে থাকেন বাইরে তাহলে সেখানে আরো 10 পয়েন্ট হবে। তো যার জন্য আপনাকে আউট অফ 70 আপনাকে 60 তুলতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সুবিধাও আছে, আমরা গত বছর প্রায় 17-18টা ফাইল আমরা ধরেছি সাসকাচুয়ান প্রোগ্রাম, এবং এটা আমি মনে করি যে অনেক ভালো একটা প্রোগ্রাম এবং অনেকের জন্য বেস্ট প্রোগ্রাম। কারণ যাদের এক্সপ্রেসিটি করতে পারছে না কোনোভাবেই তাদের জন্য যদি তারা অকুপেশন যদি কাজ করে তাহলে এটা বেস্ট প্রোগ্রাম তার জন্য। নোভা স্কোশিয়াটাও আমি মনে করি যে এটাও খুব ভালো প্রোগ্রাম অনেকের জন্যই। আমরা প্রায় 10টা ফাইল ধরেছি গত বছর। এটার সুবিধাটা হলো যে আপনাকে 100 মধ্যে যে 67 পয়েন্ট আছিল ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এটা সেম প্রোগ্রাম, ওই আগেরটাই আছে, এখানে অন্য কিছু নাই। এখানেও একটা ডিমান্ড লিস্ট আছে, তবে এখানে অবশ্যই আইটিএস এর সবগুলোতে 6 করে থাকতে হবে। আর 100 মধ্যে 67 পয়েন্ট যেটা বললাম বয়স, এডুকেশন, এক্সপিরিয়েন্স, আইসি স্কোর এবং যদি ওয়াইফ এডুকেশন থাকে আইটিএস থাকে তাহলে সেখানে পয়েন্ট এটা দিয়ে হবে আপনার 67 পয়েন্ট পেলে এটা হবে। আত্মীয় থাকলে অবশ্যই নোভা স্কোশিয়া থাকতে হবে। নোভা স্কোশিয়া এখানে একটা ওই পয়েন্ট করে দিয়েছি, এটা ফেডারেলের জন্য যেটা প্রযোজ্য আপনি এটা দেখতে পারেন।
বয়সের জন্য 12 পয়েন্ট, এডুকেশন 25। এখানে আমি এটা বলে দিই, একটু সংখ্যা বলে দিই, ডক্টরেট হলে 25, মাস্টার্স থাকলে আপনার 23, আর যদি ডবল ব্যাচেলার বা ডবল ডিগ্রি থাকে তাহলে 22 এবং 21 হলো ব্যাচেলার। এটা হলো মূল ইয়ে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স 15, যদি হলো 1 বছর হলে 9, 2 বছর 3 বছর হলে 11, 4 বছর 5 বছর হলে আপনার 13 এবং 6 বছর হলে আপনার 15। এটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভ্যালিড ডিপ্লোমা না যেহেতু চাকরি পেলে দিতে হবে। আর অ্যাডাপ্টিভ বললাম যে যদি রিলেটিভ থাকে নো স্পেশালিটি তাহলে 5 পয়েন্ট, এবং ওয়াইফে যদি আইপিএস থাকে আর যদি 4 4.5 যদি থাকে তাহলে সেখানে 5 পয়েন্ট। ম্যানিটোবা পিএনপি, সেটা যে ম্যানিটোবা একটা পিএনপি প্রোগ্রাম আছে, এটা খুবই সহজ প্রোগ্রাম, অনলি ফর দোজ হু হ্যাভ লিভড ইন ম্যানিটোবা। ম্যানিটোবাতে যারা আত্মীয় আছে, ম্যানিটোবাতে জব অফার পেলে কানেক্ট, অর্থাৎ এরা বলে কানেকশন থাকতে হবে। কানেকশন ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলি কানেকশনটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। কানেকশন থাকলে এখানেও 2 ধরনের প্রোগ্রাম আছে, কিন্তু একটা এক্সপ্রেসেন্টিভ প্রোগ্রাম আছে আর একটা হলো এক্সপ্রেসেন্টিভ ছাড়াও প্রোগ্রাম আছে। এছাড়া আরও কিছু সোশ্যাল প্রোগ্রাম আছে, কোঅর্ডিনেটর, এগুলো একদমই ডুয়াল লেভেলের, হয়তো মহিলা বা ফিল্ডার রিসোর্সের জন্য, সেগুলো না। কিন্তু এখানে ম্যানিটোবাতে 2টো প্রোগ্রাম আছে, এবং এখানে এখানে একটা ইয়ে দেওয়া আছে, পয়েন্ট ক্যালকুলেশন আপনাদের বলতে গেলাম না। যদি আত্মীয় থাকে কারো, আমাদের সাথে যোগাযোগ করেন। ম্যানিটোবাতে ফার্স্ট ব্লক যদি থাকে আমরা এটা ক্যালকুলেশন করে দেবো। এটাও খুব ভালো প্রোগ্রাম যাদের আত্মীয় আছে। আত্মীয় যাদের নাই তাদের জন্য এই প্রোগ্রামের সুযোগ। আমি আপাতত বিদায় নিচ্ছি। একটা কুইবেক স্কিলে আমার ভাই সেই যেটা করছে। ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ কথা শুনছেন, আমি জানি এটা অনেক অঙ্কের মতো কথা, সব কথাই আনন্দের না, অনেক নিয়মকানুন, অনেক শৃঙ্খলার বেড়া চালাচ্ছে এর মধ্যে। আমি যেহেতু আমার ইতিপূর্বে আমার বক্তা আমার মেজো ভাই যা বলেছেন তা সিলেকশন ফ্যাক্টরগুলোর মোটামুটি একটা সারসংক্ষেপ। কিন্তু ইমিগ্রেশন একটা আইনের ব্যাপার, আর কানাডার মতো উন্নত দেশের আইন অবশ্যই অনেক চিন্তা করে তৈরি হয়েছে এবং এটা অনেক যুগ যুগ ধরে চলছে। আমি আমার স্পেসিফিক কয়েকটি আলোচনায় যাব। যদিও আমার কিন্তু ভাই বলেছেন আমাকে কুইবেক নিয়ে বলতে, কিন্তু কুইবেক না, আমার অভিজ্ঞতার কিছু আলোকপাত করা দরকার। আপনারা যারা কানাডা যেতে চান বা যাদের পরিবারের কাউকে পাঠাতে চান তাদের জন্য এটা কাজে লাগতে পারে। আমরা যে সময় আমাদের এশিয়া প্যাসিফিক শুরু হলো, তার প্রেক্ষাপট থেকে আমাকে আসতে হবে। ইমিগ্রেশন কানাডা প্রায় 60 ইয়ার্স চলছে। 60 বছর একটা প্রতিষ্ঠা দেশের ইমিগ্রেশন অবশ্যই অনেক বড় ইমিগ্রেশন অভিজ্ঞতার ব্যাপার, এবং যে দেশের ইমিগ্রেশন বলতে বোঝানো হয় যে সেখানে তাদের মানুষকে বাড়ানো হবে এবং সেই মানুষকে তারা গ্রহণ করবে নিজের একজন ভাই অথবা বোন হিসাবে, অথবা নিজের একটা সন্তান হিসাবে। সেরকম দেশে যাওয়ার জন্য পৃথিবীর অনেক মানুষ, অনেক সচেতন মানুষ চেষ্টা করে। বাংলাদেশ অনেক চিন্তা এবং অনেক ভালো চিন্তার একটি দেশ। সে দেশের মানুষগুলো কানাডায় কীভাবে যায়, কী করে, কী করা উচিত, এগুলো অনেকগুলো বিষয় আমাদের ভিতরে কাজ করে, এবং তারই প্রেক্ষিতে আমাদের মূলত ইমিগ্রেশন কনসালটেন্সি কাজগুলো করা। আমি মূলত 2008 সালে কানাডায় গেছি। আমার এবছর এই মাসে আমাদের 9 বছর পূর্ণ হচ্ছে। আমি নাটোরে থাকতাম, নাটোর, এবং আমি এখন ভ্যানকুভারে থাকি। আপনারা নাটোর সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে, এবং ভ্যানকুভার নিয়েও ধারণা করার খুব সুযোগ আছে, কারণ পৃথিবীর যে কয়টা সেরা শহর তার মধ্যে ভ্যানকুভার একটি। এবং আমার কাছে নাটোর থেকে ভ্যানকুভারে যে মনে হয়নি আমি অন্য কোনো জায়গায় গেছি। নাটোরও প্রকৃতি নির্ভর, কৃষি নির্ভর একটি জায়গা, আমার ভ্যানকুভারও প্রকৃতি নির্ভর একটি জায়গা। পৃথিবীর সেরা শহর, কোনো সন্দেহ নেই। এর সৌন্দর্য, এখানকার মানুষগুলোর একে অন্যকে গ্রহণ করার যে শক্তি, অথবা সবাইকে ভালোবাসার যে শক্তি, এবং চার্টার অফ রাইটস নামক যে সংবিধানটি কানাডায় আছে তার সবচেয়ে বড় প্রমাণ ভ্যানকুভার বা ব্রিটিশ কলাম্বিয়া সহ অন্যান্য প্রভিন্সগুলোতে প্রমাণ করে। আমার মূলত আজকে কিছুক্ষণ আমি কথা বলবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারা সবাই পরিশ্রমী মানুষ, চিন্তাশীল মানুষ। কানাডায় কেন যাবেন, কী করবেন, এবং কানাডা আপনাকে কী দেবে, আপনি কানাডাকে কী দেবেন, এই প্রশ্নগুলো আপনাদের আসা উচিত। কারণ আমরা যখন কানাডায় গেলাম তখন প্রথমে যাওয়ার পরে আমরা শুনলাম যে আমাদের 23 জন পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন বাংলাদেশে।
এটা কানাডারও আকাঙ্ক্ষা নয়, অথবা যে পিএইচডিধারী মানুষ গেছেন তার এত গবেষণার ফসল একটা ট্যাক্সি ক্যাব চালানো নয়। এটা দুই পক্ষেরই ক্ষতি। কানাডা চায় স্কিল পিপল, কিন্তু স্কিল মানে এই নয় ট্যাক্সি ড্রাইভার হিসাবে সময় কাটানো। আমাদের কোনো পেশার প্রতি আমাদের অমর্যাদা নেই, আমরা কাউকেই কোনোভাবে খারাপভাবে বলি না, কিন্তু কেন একজন পিএইচডি ডিগ্রিধারী যে কানাডায় ট্যাক্সি ক্যাব চালাবে এবং কেন তার নিজস্ব যোগ্যতা নিজস্ব স্কিল ধরে রাখতে পারবে না? সাম্প্রতিক পরিবর্তনগুলো যদি খেয়াল করেন, কানাডায় ইমিগ্রেশনের এই পরিবর্তনগুলো ঘটেছে ঠিক এরকম নষ্ট অভিজ্ঞতার কারণেই, যেখানে স্কিল পিপল নিয়ে যাওয়ার পরে কেউ শ্রমিক হয়েছে, কেউ অর্জাব করছেন, কেউ ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন। এই ধারা থেকে বের হয়ে আসার প্রবণতা গত 7-8 বছরে চলছে। এশিয়া প্যাসিফিক ইমিগ্রেশন যখন শুরু হয় তখন আমি কেবল কানাডায় গেছি, জানি আমি কিছু জানিও না, কিন্তু এটুকু অন্তত জানি যে আমি আলী আশরাফ একজন শিক্ষক, এখানে আমি শিক্ষকতা করতাম একটি কলেজে। ওখানে যে আমি চাকরি নিলাম একটি গ্রসারি শপে, কারণ আমাকে কানাডার কালচার, কানাডার জীবন বুঝতে হবে। এবং সেই কাজের মধ্যে দিয়ে আমার মনে হচ্ছিল যে আমি এই কাজের জন্য এসেছি এখানে, আমার কি এই আমার পরিণতি। আমি কলেজ শিক্ষকতা করতাম, আমার 10,000 ছাত্রছাত্রী আছে, কিন্তু কানাডা আমাকে নিরাশ করেনি, আমাকে হতাশ করেনি। কানাডা আমাকে দিল সুযোগ, আমাকে পড়াশোনার সুযোগ দিল, আমাকে স্টুডেন্ট লোন দিল এবং আমার জীবিকা নির্বাহের জন্য আমাকে সহযোগিতা দিল। এটা কানাডার দেওয়ার একটা ক্ষমতা আছে এবং তার একটা মেকানিজম আছে এবং এটা সবাই পাওয়ার যোগ্য। আমি বের হয়ে আসতে পারলাম, আমি ইমিগ্রেশন কনসালটেন্সি করছি, যদিও আমার মেজর আলিয়াজুল খান বলছিলেন এখানে যে স্কিল ক্যাটাগরি কাজের এনার অভিজ্ঞতা অনেক বেশি আমরা জানি। এর সাথে ইমিগ্রেশন অনেকগুলো নেগেটিভ ইস্যুতে আমাদের কাজ করতে হয় এবং যে সময় আমরা এই কাজগুলো শুরু করেছি সেটা ইমিগ্রেশনের জন্য সুসময় নয়। গত 8-10 বছর ইমিগ্রেশনের কেবলই নিচে নেমে যাওয়া, কেবল ইমিগ্রেশন জটিল হয়ে পড়া। আমরা এখন যে ইমিগ্রেশন দেখছি, কানাডার ইমিগ্রেশন এত কঠিন ছিল না এক সময়। আপনারা শুনলে অবাক হবেন, হাজার হাজার মানুষ যে বিভিন্ন দেশ থেকে যে ওখানে যাওয়ার পরে তারা ক্লিয়ার হয়েছে এবং মানুষ পাওয়া যেত না বলে যে যেত তাকেই সেখানে ক্লিয়ার বানানোর চেষ্টা করা হতো এবং অ্যাসাইলাম ক্লেম করা বা রিফিউজি ক্লেম করা একটা সাধারণ প্রবণতা ছিল এক সময়। আপনারা এমন শুনলে অবাক হবেন যে আমাদের একজন সিনিয়র ভাই, যিনি দিল্লি থেকে, তারা একসাথে 50-55 জন, আমাদের হুসেন মোহাম্মদ এরশাদের সময় একটি ঘটনা, এখানে 50-55 জন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা দিল্লিতে যান। দিল্লিতে একটা কোম্পানির মাধ্যমে তারা কানাডায় যে রিফিউজি ক্লেম করবেন সেই ধারণা নিয়ে তারা প্লেনে ওঠেন। তারা ইংলিশ জানে যে কানাডা ইংলিশ দেশ, কিন্তু বিমানটি যে নামে মন্ট্রিয়ালে, কুইবেক ইমিগ্রেশন, যেটা আমার কথা বলার, আমি কথা বলবো কুইবেক ইমিগ্রেশন নিয়ে। তারা মন্ট্রিয়ালে নামেন। মন্ট্রিয়ালে নামার পরে ওখানে সবাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখন অবশ্য যদিও ওরা ইংলিশ কথা বলতে চায়, কিন্তু আগে আরও বলতো না। যখন তারা শুনছে ফ্রেঞ্চ বলতেছে, তখন আমাদের এক ভাই, যিনি এখন ভ্যানকুভারে থাকেন, তিনি বলছেন, আমরা কি ফ্রান্সে আসছি? তাদের ওইটুকু ধারণা নাই যে মন্ট্রিয়ালটা কানাডার মানুষ, কানাডা একটা বিরাট একটা শহর। কিন্তু মন্ট্রিয়াল তাদেরকে নিরাশ করেনি। মন্ট্রিয়াল বলছে, হ্যাঁ, তোমরা ফ্রান্সে যাওনি, তোমরা ফরাসি ভাষার একটি অংশে আসবে। এবং সেই 55 জনকে তারা অ্যাকসেপ্ট করে নেয় অ্যাসাইলাম ক্লেমেন্ট হিসাবে এবং তারা এখন বিভিন্ন জায়গায় বাস করছে। এইভাবে অ্যাকসেপ্ট করার অভিজ্ঞতাগুলো কানাডা অনেকভাবে আছে। আমরা যখন ইমিগ্রেশনের কথা বলি, আমরা ভাবি যে এটা কি আমাদের আসলে মিশন, আমাদের এটা কি ব্যবসা, নাকি আমরা চাই আমাদের বাঙালি এবং প্রফেশনাল বাঙালিদের নিয়ে কানাডাকে সুন্দর করে গড়ে তুলতে। অনেকগুলো প্রশ্ন আমাদের ভিতরে কাজ করে। আমরা চাই বাংলাদেশের অনেক মানুষ যাদের যোগ্যতা আছে তারা কানাডায় যাক, কানাডাকে চিনুক, কানাডায় থাকতে ভালো লাগে থাকুক, না হলে চলে আসুক। আমার মেজো ভাই আলিয়াজুল খান, এটা বাংলাদেশের জন্য একটা ভালো সময় যে একজন কনসালটেন্টকে আপনারা কাছে থেকে পান। এখানে ইমিগ্রেশন ল বা ইমিগ্রেশন কনসালটেন্সি যারা প্র্যাকটিস করছি আমরা, আপনারা অনেকভাবেই সুবিধা পাচ্ছেন, যেটা আপনারা জানেন না। যদি কোনোদিন কানাডায় যান, কানাডায় থাকেন, তাহলে বুঝতে পারবেন ইমিগ্রেশন লয়ের সামান্য একটা পৃষ্ঠা যদি আপনি ফটোকপি চান একটা সিনিয়র লয়ারের কাছে, এই 1 পৃষ্ঠা ফটোকপির জন্য আপনাকে $5 চার্জ করবে।